পেশেন্টকে আমাদেরকে চেস্ট তার মানে হলো যে ওই পেশেন্টটাকে যদি আমি ওইটাকে এক্সক্লুড করে ফেললাম, জেনারেল ইনভেস্টিগেশন হচ্ছে যে কোনো জায়গায় টিবি থাকলেই এই ইনভেস্টিগেশন গুলো করতে হবে। বইতে দেখ না রে বাবা। প্রতিটা পেশেন্টকে আমাকে সিবিসি করতে হবে, সিআরপি করতে হবে, মোটর টেস্ট করতে হবে, মাস্ট। অ্যান্ড নাও ইউ কাম টু দি স্পেসিফিক ইনভেস্টিগেশন। তুই লিখে পারবি এগুলো দেখ না এগুলো। এবং এই সমস্ত স্পেসিফিক ইনভেস্টিগেশন গুলো যাবে less invasive to number 1 is tool for gene expert test. ওই কিভাবে করতে হবে, কখন করতে হবে সব আছে ওখানে। যে স্টুল কালেক্ট করতে হবে এবং এই পেশেন্টের আমি স্টুল নিয়ে পিসিআর করা যেতে পারে। তাহলে ওই পেশেন্টের আমার লাগতেছে স্টুল ফর জিন এক্সপার্ট টেস্ট, বেরিয়াম মিল অ্যান্ড ফলো থ্রো, ওইকে একটু বাম পাশে এন্ট্রোস্কোপি অর কোলোনোস্কোপি ফর মিউকোজাল স্যাম্পলিং and histopathology. The gold standard treatment is the bacterial culture. ব্যাকটেরিয়া কোথা থেকে নিতে হবে? ব্যাকটেরিয়াল কালচারটা আইতে হবে। ওই এন্ট্রোস্কোপি করে ওখান থেকে মিউকোজা নিয়ে আসে, ওই ওর থেকে এক্সট্রাক্ট করে কালচার করতে হবে এবং হ্যাঁ, আচ্ছা, কালচার মিডিয়াটা কি? না, জেনরেশন মিডিয়া এখন এইটাতে লাগে 6 সপ্তাহ। নতুন মিডিয়া আসছে আর কি, এই এমওডি 9 সলিড কালচার মিডিয়া 7 দিনের রেজাল্ট পাওয়া যায়। তার মানে হলো আমি স্টুডেন্টদের কাছে জানতে চাইবো যে টিউবারকুলোসিস ডায়াগনোসিসের জন্য এই বেরিয়ামটা একটু বাম পাশে মানে হলো যে এই পেশেন্টটাকে যদি আমি কার্সিনোমা সিকাম না হয় তাহলে আমার সমস্ত ইনভেস্টিগেশন গুলো one is the general investigation and one is the investigation. তাহলে এই সবগুলো লিখতে হচ্ছে না? আর কিছু যোগ করতে হবে? এই জিনিসটা এখানে আসবে। আমার জানা মতে আর কিছু নাই। কতক্ষণ লাগবে লিখতে এগুলো? এখনো শেষ হয়নি। এখন পার্টিসিপেট কর। মাত্র বি তে আসছি, তারপরে সি আছে, ডি আছে, ই আছে। একটা কোশ্চেন মানে এই কোশ্চেন না, যদি অন্য কোনো ভাবে যদি এরকম বলে যে 2 থেকে 3টা ডিফারেনশিয়াল দিলে তাহলে সবসময় কি যদি ইনভেস্টিগেশন সঙ্গে প্রত্যেকটা আলাদা আলাদা ধরে ধরে ইনভেস্টিগেশন এভাবে লিখবো নাকি স্যার? ওই 10 মার্ক হলে তাই লিখতে হবে। যদি ওটা যদি 2 মার্ক থাকে। এখন সমস্যাটা হয়ে যাচ্ছে কি যে এইখানে যিনি কোশ্চেন পাঠিয়েছেন উনি এটা কি চেয়েছেন? ঝামেলাজনক। স্যার আসসালামু আলাইকুম স্যার। বলো। এই মাত্র বি তে আসছি, বল বল। কি বলতেছিলি এটা বল না। আচ্ছা, now you come to the C. ওই বি না, ওটা হবে সি। আসতেছি আমি এখানে সি। সি তে কি হলো? সি তে ইনভেস্টিগেশন টার্গেটিং টু দি ক্রাউনস ডিজিজ। ওই দুই ভাগে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে বি কোশ্চেনে চেয়েছে যে হাউ উইল ইউ ইনভেস্টিগেট দিস পেশেন্ট। তো আমরা দেখা যাচ্ছে যে শর্ট যে কোশ্চেন গুলো আসে 5 মার্কের, সেক্ষেত্রেও তো আমরা চেষ্টা করি স্যার হিস্ট্রি এক্সামিনেশন, তারপরে আমরা ইনভেস্টিগেশন লিখি। এখানে আমরা কি করব স্যার? এখানে যদি 10 মার্কের মধ্যে চেয়েছে যে হাউ উইল ইউ ইনভেস্টিগেট দিস পেশেন্ট, সেক্ষেত্রে আমরা কি হিস্ট্রি বা এক্সামিনেশন এগুলো লিখবো কিনা বা আনবো কিনা কোশ্চেনে? অ্যাকচুয়ালি ইনভেস্টিগেট বলতে হিস্ট্রি থেকে স্টার্ট করাই বোঝায়, বাট এটার কলেবরটা আরো অনেক বেশি বড় হয়ে যাবে না? মানে আমার কাছে মনে হয়নি আর কি, লিখলে কোনো দোষের কিছু নাই। যে এখনো কিন্তু শেষ হয়নি। জি স্যার সেইটাই, জি স্যার জি স্যার জি স্যার সেইটাই জানতে চাচ্ছি স্যার। মানে মানে এটা ডিপেন্ড করতেছে যে উনি যিনি খাতা দেখতেছেন উনি কি চাচ্ছেন আর মার্কস কত।
স্যার এটা একটা মানে ফরম্যাটটা ঠিক মতো যদি বলে দেওয়া হতো যে এরকম হলে এভাবে লিখতে তাহলে আমাদের জন্য সুবিধা হতো, কারণ স্যার আপনি যেভাবে লিখতেছেন বলছেন স্যার, আমরা আবার ওদিকে স্যার লিখছিলাম স্যার হিস্ট্রি, তারপরে এক্সামিনেশন, তারপরে এভাবে লিখছিলাম যে দেখি কিন্তু কাভার করতে পারিছিলি? জি স্যার, আমি মানে ভালো হয়নি স্যার, কিন্তু না মানে না না আপনার না মতো এত স্যার সুন্দরভাবে লিখতে পারিনি স্যার। চাপ পড়ে কিন্তু যায় স্যার, যখনই আমরা হিস্ট্রি এক্সামিনেশন লিখতে গেছি স্বাভাবিক কারণ ইনভেস্টিগেশন যেখানে, তারপর হচ্ছে রিজন, এগুলো আসলে ওইটার উপর প্রভাব ফেলে স্যার। মানে এই জন্য খেয়াল অ্যাকচুয়ালি আমরা করতে বলতেছি হবে, স্যার। কি খেয়াল চাইলে কি করতে লিখতে হবে, হবে স্যার, একটা ফরম্যাট যদি বলে দেওয়া হয় স্যার তাহলে খুব খেয়াল করতে ভালো হবে। হয়। না 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 এইটে মানে এটা কোনো ফরম্যাট নাই। মানে খেয়াল করতে হবে যে এই টোটাল কোশ্চেনে ব্যয় করা যাবে মাত্র ৪৫ মিনিট। আমি আগে শেষ করিনি। কারণ আমার উদ্দেশ্যটা হইতেছে যে এটা কিন্তু এমবিবিএস পরীক্ষা নয়। এটা কিন্তু এমসিপিএস পরীক্ষা নয়। এটা কিন্তু এফসিপিএস পরীক্ষা। খেয়াল রাখতে হবে আরকি। আমাকে উদ্দেশ্য মানে আমি যেভাবে ভাবি আরকি। মানে আমার ভাবনার উদ্দেশ্যটা হইতেছে এই যে ওই স্টুডেন্টটা এগুলোকে ট্যাকেল করতে পারতেছে কিনা? এবং ট্যাকেল করতে যেয়ে তার কোনো ইম্পোর্টেন্ট পয়েন্ট গুলো বাদ যাচ্ছে কিনা? যেমন সত্য কথা বলতে কি ওই পেশেন্টটার আমার ওখানে হিস্ট্রির দরকারটা কি? কারণটা হইতেছে যে সেই জন্যই তো এই ফরম্যাটে আসছি। মানে আমার কাছে মনে হয় কি যে এখানে একটা গন্ডগোল হয়ে গেছে আমাদের। এখন এই বললে তো অনেকে মাইন্ড করে আবার। মানে আমাদের যে প্রথম যেটা ওয়ার্কশপ হয়েছিল আরকি, ওই ওয়ার্কশপে আমরা ছিলাম মাত্র ৩-৪ জন। সেই ৩-৪ জনের ভিতরে অ্যা মেক্সিমাম জনই আর এখন নেই, আমি সহ। ওইখানে যে গাইডলাইনটা বলে দেওয়া হয়েছিল এবং সেটাই হচ্ছে ইউনিভার্সাল গাইডলাইন অফ দিস কোয়েশ্চেন। মানে এখানে হিস্ট্রি লাগবে কেন? আমি তো ওখানে পুরো সিনারিও দিয়ে দিচ্ছি। ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? এবং that scenario must not be so small. একটা ২৫ মার্কের কোশ্চেন কারণটা হইতেছে এই কোশ্চেন গুলো ইন্ট্রোডিউস করা হয়েছে এই জন্যে যে এখন পেশেন্ট পাওয়া যায় না। We want to ventilate the informations to the students that they will be acquainted with the real time scenario. মানে এই সিনারিও এমন ভাবে কনস্ট্রাক্ট করতে হবে। ওর মধ্যেই তো হিস্ট্রি আছে। আমি কেন হিস্ট্রি লিখতে যাব? এখন এই কথা শুনবে কে? বলবো কারে আমি? এই জিনিসটা হতো বিসিপিএস যদি ফিডব্যাক সেশন করত, যা নিয়ে আমি চেঁচাইতেছি খালি। জি স্যার, এটাই খুব দরকার ছিল যে আমাদের যে খারাপ হচ্ছে মানে কিভাবে লিখবো এটা যদি আরে বিসিএস শুধু থেকে খারাপ কেন? আমি তো বলতেছি যে তুই ওখানে কেন হিস্ট্রি থেকে স্টার্ট করবি? তোর এটা তো সিনারিও বেসড কোশ্চেন। ওখানে তোর শুধু হিস্ট্রি কেন? তোর ওখানে হিস্ট্রি, এক্সামিনেশন ফাইন্ডিং এভরিথিং দেওয়া থাকবে। তুই তো এফসিপিএস পরীক্ষা, তোকে একটা কর্নারে নিয়ে যাওয়া হবে আরকি। একটা কর্নারে নিয়ে যেয়ে একটা রিয়াল টাইম সিনারিও যেটা দিয়ে তুই একটা ম্যানেজ করতে পারবি আরকি। সেই ম্যানেজ করতে গেলেই তো বিশাল। আমি কি ব্যাপারটা বুঝতে পারলাম? তুই কেন হিস্ট্রি লিখবি তুই? আমি ব্যাপারটা বুঝতে আমাদেরও তো পারলাম? কথা স্যার এটাই স্যার, আমাদেরও কথা এটা, কিন্তু স্যার আমরা শুনে আসছি যে ইনভেস্টিগেট হইলে নাকি স্যার সে তো হিস্ট্রি আগে, জিনিসটা সে তো আগে সেটা আগের ফরম্যাটে। এই ফরম্যাটে তুই হিস্ট্রি কেন লিখবি? তোর হিস্ট্রি দেওয়া থাকবে। যদি হিস্ট্রি দেওয়া না থাকে তাহলে এটা ইনকমপ্লিট কোয়েশ্চেন। স্যার এটা আমরা জানবো কেমনে স্যার? তো সেটা তো আমিও জানব না। স্যার, স্যার আপনারা সবচাইতে তো বড় মনে পরীক্ষা করেন হচ্ছে আমরা কয়জন স্যারের মন বোঝার চেষ্টা করব স্যার? আসলে আপনাদের মনে যে আসলে কি চাওয়া স্যার বুঝবো কেমনে? মারবু স্যার কি লাইনে আছেন? আছি। ওই সেই রসুল স্যারের সেই গল্প মনে আছে? হাতের মধ্যে রেলগাড়ি। মানে ওর ভিতরে কি আছে উনি যা চাচ্ছেন সেটাই তোমাকে বলতে হবে। আমি স্যাররে বলতেছিলাম না এখন তো আপনার ইংরেজির উপর নির্ভর করবে। এই যে এখন যে প্রশ্নটা আপনি করতে বলতেছেন যে হাউ ডু ইউ ইনভেস্টিগেট এ পেশেন্ট, হাউ ডু ইউ অ্যাসেস দ্য পেশেন্ট, তো এগুলি তো আসলে খুব ক্যাজুয়াল ইংরেজি, ব্রড বেসড। তা আপনি তো ওইভাবে বলবেন না, আপনার এখন বলতে হবে যে হোয়াট ইনভেস্টিগেশন উইল ডু ফর ডায়াগনোসিস অফ ডিএ। আপনি হিস্ট্রিটা এমন দিবেন যাতে করে তার একটাই ডায়াগনোসিস আসে, মোস্ট প্রবাবল ডায়াগনোসিস তার একটাই আসবে, সেইটা কি ইনভেস্টিগেশন করবে। তাহলে পরে তাদের লাইনটা আসবে, ওভাবে আসবে। ইনভেস্টিগেশনটা
what laboratory investigation would you do? তাই না? আচ্ছা হাউ এখন টু ওই ইনভেস্টিগেট হলে পরে সবাই তো পুলিশের ইনভেস্টিগেশন যাবে, আগে গিয়ে জিজ্ঞাসা করবে কি হয়েছে, তারপরে হ্যাঁ এভিডেন্স দেখবে, তারপরে আবার ফরেনসিক দেখবে, তারপরে ইয়ে দেখবে, জি তারপরে স্যার, জি স্যার। না না তাহলে না তাহলে স্যার আমরা যদি স্যার আমাদের ল্যাঙ্গুয়েজটা যদি স্পেসিফাই না করি, তার ওই অ্যাপ্রোচটা আছে আগের ফরম্যাটের কোশ্চেনে সিনারিও বেসড কথাটা তো এখনকার যে সেটাই, এখন গাইডলাইন খালি নাম্বারটা তাতে চেঞ্জ থাকবে না করছে। থাকবে না এটা আগে যেখানে 25 নম্বর ছিল এখন সেখানে 5 নম্বর করছে, কিন্তু কোশ্চেন গুলি আগের মতোই আছে। তো সেটা তো ঠিক না। জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা এখন আমরা একটুখানি আগাই কারণ 11টার পরে এত কন্টিনিউ করা যায় না। আচ্ছা এখন এই যে সমস্ত ইনভেস্টিগেশন গুলো বই থেকে দ্যাটস রাইট বাট লিখতে তো হবে আর কি। দেখ এই যে ভাগ করে এই কোনো একটা ইনভেস্টিগেশন তুই বাদ দিতে পারবি না তাহলে সময় কভার করবি কেমন করে তুই এখানে 10 মিনিট আমাকে বল না তুই। সেই জন্য হইতেছে যে একটা কম্পোজিট উত্তর করার জন্য একেবারে একটা কম্পোনেন্টে পাঁচের মতন করে ওখানে বিশাল করে লিখতে পারলে ভালো আর কি। বাট তাতে হবে কি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট গুলো বাদ চলে যাবে। যেমন এর একটা ইনভেস্টিগেশন বাদ গেলে বলবে যে তুমি তো ওটা ইয়ে করলে না আরকি। ওই সে একইভাবে ভাগ করা আরকি। যে ওই পেশেন্টকে যদি আমি মনে করি যে এইটা আমি ইনভেস্টিগেশন করে এই পর্যন্ত দেখলাম যে ইট ইস কার্সিনোমা সিকম নয়, ইটস আইডিওসিক্যাল টিবি নয়। তখন আমি মনে করব যে it could be a case of the Crohn's disease এবং সেই পেশেন্টের বেলায়ও ওইভাবে মানে আমি আমার মতো করে করছি। সিবিসি, সিআরপি and specific investigation will say vitamin B12 and folate level, serum albumin, magnesium, জিনকে ইত্যাদি ব্যাপার-স্যাপার, fecal concentrations of calprotectin এগুলো স্পেসিফিক ইনভেস্টিগেশনস আরকি। হাই রেজোলিউশন আল্ট্রাসোনোগ্রাফি, colonoscopy and or enteroscopy, ক্যাপসুল এন্ডোস্কোপি ওর ভিতর ওখানে দেওয়া রয়েছে আর কি। এবং এই ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক্যালি এমআরআই করা যায়। কিন্তু এখানে এমআরআই এর একটা বিশেষ ফরম্যাট that is known as the enteroclysis মানে হলো যে এমআরআই film will be taken after introductions of the injections of the gadolinium orally এই জিনিসগুলো না জেনে আমি ওখানে হিস্ট্রি এক্সামিনেশন লেখার আমার উদ্দেশ্যটা কি? এ কি এমবিবিএস পরীক্ষা নাকি থার্ড ইয়ার ফাইনাল নিচ্ছি আমি পরীক্ষা? আমি রেগে যাই আর কি মাঝে মাঝে। আমি আমি এও দেখেছি যে আমি যখন লং কেস পরীক্ষা নিচ্ছি আমার কো এক্সামিনার বলতেছে এই লিভারটা পালপেট করো তো। আরে কি থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা নিচ্ছিস নাকি তুই বেটা? একটা ছেলে এফসিপিএস পরীক্ষা দিতে আসছে আমি যদি তাকে এতটা আন্ডারএস্টিমেট করি যে ওকে আমি নিজাক দেখা বলছে কোনো কথা হলো নাকি এটা? তার মানে হলো যে ওই এক্সামিনার থার্ড ইয়ার পরীক্ষা নেয়, এমবিবিএস পরীক্ষা নেয় না। কড়া কথা হয়ে গেল আবার খুব। স্যার আপনারা যেমন বুঝতেছেন স্যার মানে যখন মডারেশন হয় তখন যদি স্যার আপনি একটু চোখ বুলাই দিতেন স্যার কোশ্চেন গুলাতে তাহলে খুব ভালো হতো স্যার কারণ আমি এইভাবে কেমন করে মডারেট করবো বেটা? আমি তো চাইছিলাম যে মডারেটর এখানে থাকলে এই কথাগুলো বললে আমারও ইমপ্রুভমেন্ট হতো, তা থাকবে না তো। আমি যে কথাগুলো বলতেছি এগুলো তো প্যারেন্ট গাইডলাইন। এ কথা শুনিয়ে তো ওরা বলে আরে আশরাফ ভাই বাসার উনি মহা আতেল। আর বেটা আতেলকে তুই ভাব না এটা যে আমি কি বুঝতে পারছি? আগা স্যার আগা এটা তো স্যার আমরা বুঝতেছি স্যার কিন্তু স্যার প্রত্যেকবারই তো স্যার মানে এরকম হয় স্যার এই জন্য এই আপনারা যদি সমস্ত গাইডলাইন দিতেন ইনভেস্টিগেশন স্যার। গুলো লাগবে। আমি যদি ওই পেশেন্টটাকে ইফ I or we want to include it as a case of Crohn's disease or to exclude, we must go for the estimations of the serum B12 level, folate level, albumin level, magnesium, zinc, selenium, calprotectin level, and enteroclysis and level হোয়াইট সেল স্ক্যান। এইবারের বেলিয়ান লাভটা কিন্তু একটা মোটামুটি ভালো বই, কিন্তু সমস্যা করে গেছি কি অনেকগুলো জিনিসগুলো সে ব্যাখ্যা করেনি আর কি। ডিতে চলে যাই আমরা এখন, ওইখানে একটু মানে কি হবে আর কি ইনভেস্টিগেশনটা না এইটা হবে ওই আমি তাড়াহুড়ো করতে গেছি।
এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি, ইনভেস্টিগেশন টার্গেটিং টু অ্যামিবিকটিফলাইটিস, ইনভেস্টিগেশন টার্গেটিং টু অ্যামিবিকটিফলাইটিস। মানে তুই কি চিন্তা করে দেখ না যে আমরা যা যা করি তাই হচ্ছে না এটা। অ্যামিবিকটিফলাইটিস, সহজ কথা হলো যে এইটা যদি আমি করতে চাই তাহলে আমাকে অনেক ইনভেস্টিগেশন করা যায়, বাট উই মাস্ট go for the stool for microscopic examination to detect the entomobia এবং বায়োপসি লাগবে ওখানে। আমি আর গুলোকে বাদ দিয়ে গেলাম আর কি। এখন থার্ড কোশ্চেনটা হইতেছে রাইট দি ট্রিটমেন্ট প্ল্যান, হাউ উইল ইউ কাউন্সেল দি পেশেন্টস। এখন তুই চিন্তা করে দেখ, ট্রিটমেন্ট প্ল্যান ওই 5টা ডিজিজের না, তো 5টা ডিজিজের আমি যখন ট্রিটমেন্ট প্ল্যান করবো কত সময় লাগবে আমার। সেই জন্য আমি স্টার্ট করেছি দি ট্রিটমেন্ট প্ল্যান উইল ডিপেন্ডস আপন দি আলটিমেট ফাইনাল ডায়াগনোসিস। ইফ ইট ইজ এ কেস অফ কার্সিনোমা অফ দি সিকাম, নাও ইউ কাম টু দি দ্যাট ডিপেন্ডস আপন দি স্টেজিং। তার মানে হয়তো এই যে কলোনিক কার্সিনোমার স্টেজিং নিয়ে কিন্তু গন্ডগোল আছে, একটু পরে আমি আসতেছি। যদি এটা আর্লি স্টেজ হয়, যে এইটা যে আর্লি স্টেজ, এটা বেলিয়ান লাভে নাই, ও চলে যেতে হবে আমেরিকান কোলোরেক্টাল সার্জনের গাইডলাইনে। বেলিয়ান লাভ এটুকু বাদ দিয়ে চলে গেছে আর কি। তাহলে এইটা যদি আর্লি স্টেজ হয়, তার মানে হলো যদি এটা স্টেজ 1 হয় অথবা 2A হয়, তাহলে কি করব আমরা, স্ট্যান্ডার্ড রেডিক্যাল টোটাল মেসোকোলিক রাইট হেমিকোলেক্টমি following ERAS protocol, either by open method or using short transverse incisions or laparoscopic right hemicolectomy. আমি বুঝতে পারলাম এই টার্মিনোলজি গুলো বেলিয়ান লাভে নাই, ওই গাইডলাইনে চলে যেতে হবে। এখন এই যে এই স্টেজ 1 এবং স্টেজ 2A বেলিয়ান লাভে নিওএক্সিভেন্ট সম্পর্কে কিন্তু বলে নাই। কেন বলে নাই? কারণ আছে। এবং এই স্টেজের বেলায় এক্সুভেন্ট কেমোথেরাপি লাগবে, লাগবে, সবার বেলায় নয়। যদি এটা টাইপ হয় CMS1। CMS1 কি টাইপ আসছি আমরা। এর আরেকটা নাম হলো মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবিলিটি পজিটিভ কার্সিনোমা। তার মানে হলো আমি যদি এটা স্টেজ 1 হয় অথবা স্টেজ 2 হয়, তাহলে শুধুমাত্র এক্সুভেন্ট কেমোথেরাপি লাগবে যদি যদি এইটা CMS1 হয়। কি CMS1 একটু পরে আসতেছি আমরা ওখানে। টার্গেটেড থেরাপি কোনটা দিতে হবে এটা ডিপেন্ড করবে যে এটা কি CMS1 নাকি 2 নাকি 3 নাকি 4, আন্দাজে দেওয়া যাবে না। কি দিতে হবে, এটা যদি CMS1 এবং 2 হয় তাহলে হইতেছে বিভাসিজুম্যাব। এবং এই মানে একটু পরে আসতেছি আমি আর কি। যদি এইটা CMS3 হয় তাহলে বিভাসিজুম্যাব should be added to the ক্যাপসিটাবিন। এইটা কতখানি মনে রাখার দরকার সেটা মারগু স্যার বলবেন আর কি। যদি এটা 4 হয় তাহলে এটা হচ্ছে সেটুক্সিম্যাব। তার মানে হলো এই যে আমি যদি ওই পেশেন্টকে টার্গেটেড থেরাপি দিতে চাই তাহলে অবশ্যই আমাকে মলিকুলার টাইপিং জানা ছাড়া কোনো গত্যন্তর নাই, তা না হলে এটা দেওয়া যাবে না। এবং এইটি কিন্তু বেলিয়ান ল্যাবে কিন্তু ঢুকিয়ে দিয়ে গেছে, কিন্তু এমন ভাবে এক লাইনের ভিতরে ঢুকিয়ে দিয়ে গেছে যে এটা বোঝা খুবই মুশকিল। তার মানে হইতেছে যদি ইফ ইট ইজ ইন স্টেজ 1 এবং স্টেজ 2A তাহলে স্ট্যান্ডার্ড রেডিক্যাল টোটাল মেসোকোলিক রাইট মেকোলেক্টমি আইদার বাই ওপেন অর ল্যাপারোস্কোপি ফলোইং দি ERAS প্রোটোকল। এবং যদি এটা শুধুমাত্র CMS1 হয় তাহলে এই সমস্ত পেশেন্টকে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়া লাগবে, তা না হলে অন্যগুলোকে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে লাভ হবে না আর কি। টার্গেটেড থেরাপি দিতে হবে যদি
এইটার আমরা টাইপিং করে নিই, তাহলে এটা 1 এবং 2 তে একরকম, 3 তে একরকম, 4 এ একরকম। মেসেজটা হইতেছে এই যে কার্সিনোমা অফ দি কোলনের চিকিৎসা আমাদের জেনেটিক টাইপিং জানা ছাড়া চিকিৎসা দেওয়া যাবে না, এবং এটা চিটোয়াংই হয় কিন্তু। এটা কিন্তু চিটোয়াং ইউনিভার্সিটি ওয়ালাদেরকে পাঠাই দিলে ওরা করে যায়। অ্যান্ড লাইফ লং স্ট্যান্ডার্ড ফলো আপ। যদি এটা স্টেজ 2B হয় অথবা যদি স্টেজ 3 হয়, তার মানে আমাদের উই মাস্ট হ্যাভ দি ভেরি ক্লিয়ার কাট আইডিয়া যে স্টেজ 1 কোনটা, স্টেজ 2A কোনটা, স্টেজ 2B কোনটা, স্টেজ 3A B C কোনটা, একটু পরে আমরা কেন আসতেছি। এই পেশেন্টে কিন্তু নিওঅ্যাডজুভেন্ট থেরাপি দিতে হবে যদি ইফ ইটস এ কেস অফ স্টেজ 2B এবং স্টেজ 2। এখন এইখানে কথা হইতেছে এই যে আমরা যে নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেব, ভেলিয়ান লাভ এটা কিন্তু দেওয়ার জন্য ডিসকারেজ করেছে। এর কারণটা হইতেছে এই যে এই স্টেজ 2B এবং স্টেজ 3A এটা কিন্তু বিফোর অপারেশন, এবং দ্যাট ইজ বেসড আপন দি সিটি স্ক্যান, এবং এইটা কিন্তু প্রায় সময় কিন্তু ভুল হয়ে যাচ্ছে। মানে এই স্টেজিং এর সেনসিটিভিটি হচ্ছে অনলি 75 থেকে 80%। এটা জানতে গেলে ওই গাইডলাইনে চলে যেতে হবে, এসিএস গাইডলাইন। এবং যদি আমরা ওইটা বি এবং হয়, তাহলে নাম্বার 1 হইতেছে নিওঅ্যাডজুভেন্ট থেরাপি ফলোড বাই টোটাল মেসোকলিক রাইট হেমিকোলেক্টমি and adjuvant therapy ওইগুলো আর কি, and you must go for targeted therapy দিতে হবে ওই as per typing। দেখা গেল যে ইনভেস্টিগেশন করতে করতে আমরা ওখানে স্টেজ 4 পেয়ে গেলাম, ওকে ভাগ করে ফেলে দিছে 3 ভাবে। একটা আছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, এটা ওরা বই থেকে নেওয়া আর কি। একটু আগাই চলে যাই আমরা ওখানে। এখন আমি এই যে বারবার করে বলতেছি যে যে আমাদেরকে ওই টাইপিং জানা ছাড়া আমরা চিকিৎসা করতে পারবো না। টাইপিং গুলো হয়তো মনে রাখার দরকার আছে, কিভাবে ডিটেক্ট করা হয় সেগুলো হয়তো জানার দরকার নেই, বাট একটু আইডিয়া না নিয়ে নিলে ওটা মনে থাকবে না। তার মানে হইতেছে এখন এই যে এটা কোথা থেকে আসলো, এটা আসলো 2015 সালে একটা কনসেনসাস মিটিং হলো। মিটিংটা হয়েছিল জার্মানিতে আর কি, এবং ওই জার্মানিতে কনসেনসাস মিটিং হলো কি, এই মিটিং হলো সেই মিটিং যে মিটিং এ শুধুমাত্র পার্টিসিপেট করবে সার্ভিস গ্রুপরা, মানে কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে যারা কাজ করে এদের যে সমস্ত গ্রুপ মানে দল আছে, মানে ইট ইজ নট এ কনফারেন্স, নট অল কংগ্রেস, মানে এরা এসে একত্রিত হয়ে কনসেনসাসে আসলো যে আমাদেরকে কোলোরেক্টাল কার্সিনোমা চিকিৎসা করতে গেলে মলিকুলার টাইপিং ছাড়া আমাদের কোনো গত্যন্তর নাই। এবং সেইটাই হইতেছে সিএমএস, দ্যাট ডেনোটস দি কনসেনসাস মলিকুলার সাবটাইপিং। এটাতে কি সাহায্য করবে? দ্যাট উইল বি এবল টু ডিফারেন্সিয়েট দি etiology of the colorectal carcinoma, its prognosis and selections of the treatment. কোন পেশেন্টকে নিওঅ্যাডজুভেন্ট দেওয়া লাগবে, কোন পেশেন্টকে অ্যাডজুভেন্ট দেওয়া লাগবে, এটা এই টাইপিং করা ছাড়া এখানে সম্ভব নয়। এইটা হলো কি, এইটা ওইখানে যখন তারা বলল, দেখা গেল যে ওই টাইপিং করাগুলো নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে আর কি। কিন্তু ইন কোর্স অফ টাইম 2024 সাল আসতে আসতে মোটামুটি আমেরিকান কলেজ অফ কোলোরেক্টাল সার্জন এটাকে একটা গাইডলাইন হিসেবে নিল, এবং দ্যাট গাইডলাইন ইজ পাবলিশড ইন নেচার। আমরা জানি যে এই নেচার হইতেছে বিশ্বের 1 নম্বর জার্নাল, এবং এটা পাবলিশ হলো 10ই জানুয়ারি 2024। আর্টিকেলটার নামটা হইতেছে প্রোফাইলিং দি heterogeneity of the colorectal cancer consensus molecular type using the spatial transcription। তার মানে হলো যে এই গাইডলাইন ফলো করে আমাদেরকে চিকিৎসা করা ছাড়া অন্য চিকিৎসা দিলে সেটা এক ধরনের অপরাধ হবে। তার মানে হইতেছে এই
যে আমাদেরকে কোলোরেক্টাল ক্যান্সার চিকিৎসা করতে গেলেই আমাদেরকে অবশ্যই সিএমএস কি এবং এটা টাইপিংটা কেমন করে করা হয় একটু ধারণা আমাদেরকে নিতেই হচ্ছে আর কি। সেটা কি জিনিস আমরা যখন ওদেরকে পাঠিয়ে দিলাম একটু আস্তে আস্তে আসতে হবে আর কি, আস্তে আস্তে আসতে হবে। এই জিনিসটা 4 ভাগে ভাগ করে ফেলতেছে। 4 ভাগের ভিতরে কি CMS1, CMS2, CMS3, CMS4 and others. এই পড়াটা কি তোমরা কেউ খাবা না ওটা? এ আর ওই পড়াটা একটা পিস রেখে দিয়েছে এগুলো খাবে না? পড়াটা আমরা সবাই খাবো। আগে এখানে শোন। What is CMS1? CMS1 এর আরেকটা নাম হলো MSI টিউমার, মানে মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবিলিটি টিউমার। এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ইনকারেক্ট কপিং অফ দি ডিএনএ সিগন্যাল। এগুলো হয়তো মনে নাও রাখলে চলবে। কেন হচ্ছে এটা? এই BRAF জিন মিউটেশন হচ্ছে। BRAF জিনটা কোথায় আছে? এতগুলো হয়তো মনে রাখতে হবে না, মানে আমার ভালো লাগে বলে আমি করছি আর কি। সে কোথায় আছে? সে আছে এই যে 7 নাম্বার ক্রোমোজোমের, এইটা হচ্ছে লং আর্মের 34 নাম্বার লোকাস। এই জিনটার নামই হইতেছে ব্রাপস জিন। Chromosome number 7 in the long arm, the locus is 34. এই জায়গায় যে জিনটা আছে এই জিনটার নাম হইতেছে ব্রাপ জিন। এই ব্রাপ জিনের মিউটেশন হয়ে যাচ্ছে। কি মিউটেশন হইতেছে? মিউটেশন হইতেছে এই যে ভি মানে ভ্যালিন। ভ্যালিন উইল বি রিপ্লেসড বাই দ্য ই হচ্ছে নিকনেম অফ দি গ্লুটামিক অ্যাসিড। কত নাম্বার সিকোয়েন্সে? 600 নাম্বারে। সেই জন্য এই মিউটেশনটার নাম হইতেছে ব্রাপ ভি 600E মিউটেশন। 7 নাম্বার ক্রোমোজোমের লং আর্মের 34 নাম্বার লোকাসে যে জিন আছে, ওই জিনের 600 নাম্বার সিকোয়েন্সে যে ভ্যালিন ছিল, সেই ভ্যালিন ইজ রিপ্লেসড বাই দ্য গ্লুটামিক অ্যাসিড। কেন হয়েছে? দিস ইজ ডিউ টু ইনকারেক্ট কপি। এই অ্যাবনরমালিটি যখন হবে তখন কোলোরেক্টাল যে কার্সিনোমাটা হবে, এই কার্সিনোমাটার নামই হইতেছে MSI টিউমার অর CMS1 টিউমার। Am I clear? মোস্ট ওয়ার্স্ট টিউমার, যে টিউমারের উপরে প্রায় কোনো ড্রাগই কাজ করে না। আমি কি বুঝতে পারলাম? আমি কি কানেক্টেড? তোমরা সবাই কানেক্টেড? জি স্যার। এত কঠিন জিনিস মনে রাখার দরকার নেই, মানে এইটুকু মনে রাখলে হবে যে মলিকুলার ক্লাসিফিকেশন ইজ মাস্ট। সবাই তো আবদার লেগে গেছে। স্যার সবাই তো আবদার লেগে গেছে। কি লাগিয়ে গেছে স্যার? কঠিন জিনিস পড়াইতেছেন যে। জি স্যার। সার্জনরা এত কঠিন জিনিস পড়ে না। না, পড়বে না আর কি। বাট স্যার এই টাইপিং গুলো তো বেলিয়ান লাভে চলে আসে, লাগবে স্যার ওটা, মানে লাগবে কিনা সেটা আলটিমেটলি এগুলি লাগবে পরে আর কি, ডিসকাশন করতেই তো লাগবে ওদের সঙ্গে। হ্যাঁ জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে CMS2টা কি? CMS2টা হচ্ছে TP53 মিউটেশন। মানে কি সেটা? এই TP53টা ক্রোমোজোম নাম্বার 17 শর্ট আর্মের লোকাস 13.1 এ আছে। কি মিউটেশন হইতেছে? এর যে মিউটেশন হচ্ছে আর কি ক্রোমোসোমাল ইনস্টেবিলিটি, মানে এইটার এই যে এই TP53 তে যে ডিএনএ সেটা অল্টার্ড হয়ে যাচ্ছে আর কি। অল্টার্ড হয়ে যাওয়ার জন্য যে সমস্যাটা হচ্ছে, তার জন্য যে ক্যান্সারটা হচ্ছে আর কি, সেটা হচ্ছে CMS2। নাও ইউ কাম টু দি CMS3। এগুলো হয়তো মনে রাখতে হবে না আর কি, জাস্ট একটুখানি করে রাখ। কোথায় গেল? আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে ক্রাস মিউটেশন। ক্রাস কি জিনিস? ক্রাস আরেকটা জিন। এই ক্রাস কোথায় আছে? এই ক্রাস আছে ক্রোমোজোম নাম্বার 12 শর্ট আর্মের লোকাস নাম্বার 12.1 এ। এইখানে মিউটেশনটা কি আছে? দি অ্যামাইনো অ্যাসিড ইন পজিশনস অফ দ্য 12.1 ইট চেঞ্জ হওয়ার জন্য যে ক্যান্সারটা হচ্ছে আর কি,
সেই ক্যান্সারটা হইতেছে টাইপিংটা হইতেছে CMS3। CMS4টা কি হইতেছে? সেটা হইতেছে কঠিন না, এগুলো লাগবে এইগুলো ছাড়া চিকিৎসা করা যাবে না। দ্যাট ইজ দি SCNA মিউটেশন। কি সেটা? সোম্যাটিক কপি নাম্বার অল্টারেশনস অফ অ্যাম্প্লিফিকেশন। তার মানে হলো যে আমরা কার্সিনোমা অফ দি কোলনকে আমরা এই 4 ভাগে ভাগ করে ফেলে দিচ্ছি আর কি, একটু করে আগায় করে। তাহলে লাভটা কি হচ্ছে? লাভটা হইতেছে এই যে আমাদের লাভটা হইতেছে আমি যখনই ওর চিকিৎসার কোন ড্রাগ ব্যবহার করব এটা এইখানে দেওয়া আছে আর কি। যেমন যদি এইটে যদি CSM1 হয় তাহলে একরকম, 2 হলে একরকম, 10 হলে একরকম, একটু করে আগাই যাই আমরা আর কি। ওদেরকে আমরা এইগুলো স্পেসিমেন পাঠায় দেওয়ার পরে এটা আমাদের এটা মনে নাও রাখলেও চলবে, শুধু মনে রাখতে হবে যে এটা 4টা আর কি। ওরা এইভাবে একটা রিপোর্টিং মানে দিয়ে দেবে যে আপনার ক্যান্সারটা এই টাইপের, একদম সহজ ব্যাপার। তাহলে আমরা এটা যদি বলে যে এটা জানি আমাদের কি লাভ হচ্ছে, 1 নাম্বার হচ্ছে প্রগনোস্টিক ভ্যালু। কি সেটা? সেটা হইতেছে এই যে এটা যদি 2, 3, 4 হয়, ও বললো যে এটা 2, 3 বেটার সার্ভাইভাল রেট। যদি বলে যে এটা 1 তাহলে ওয়ার্স্ট। যদি এটা 2 হয়, ওই যে 2, 3, 4 এর মধ্যে যদি 2 হয় তাহলে এটা মানে হলো যে সবচেয়ে কম ডেঞ্জারাস হইতেছে CMS2 এবং সবথেকে ডেঞ্জারাস হইতেছে CMS1। এবং আমাদের এই এই জিনিসগুলো না জানলে ওই চিকিৎসাগুলো দেওয়া যাচ্ছে না। এবং আমরা আগেই বলেছিলাম যে এই ক্যান্সারের চিকিৎসা করার জন্য আমাদের স্টেজিং ভালো করে জানা থাকার কোনো পথ নেই। এখন স্টেজিংটা হইতেছে, যে স্টেজিংটা ফলো করতেছে সেই স্টেজিংটা হইতেছে কিন্তু AGCC, মানে হচ্ছে আমেরিকান জয়েন্ট কমিটি অফ দি ক্যান্সার। একটু খেয়াল করতে হবে যে আমরা এই যে চিকিৎসাগুলো যখন বলেছি তখন কিন্তু বলেছি যে স্টেজ 1, স্টেজ 2A, স্টেজ 2B ইত্যাদি ব্যাপার-স্যাপার। এগুলো কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট। এইগুলো কিন্তু বইতে আছে। বাট এটা কিন্তু মনে রাখতে হবে। একটু খেয়াল রাখতে হবে যে আমাদের এইখানে স্টেশনের সাথে কিন্তু N1 এবং N2 র মিল নাই। মানে এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কি সেটা? যে এই কোলনের স্টেশন 1 হইতেছে পেরিকোলিক। মানে এই ভেসেলগুলো। এন্ড স্টেশন 2 হইতেছে যে এই বড় ভেসেলগুলোর ছাড়াই এসে, তার মানে হচ্ছে রাইট কোলিক ভেসেলস, ইলিওকোলিক ভেসেলস, মিডল কোলিক, এর সাথে যেগুলো লাগানো আছে আর কি, সেইগুলো হচ্ছে N2। N3 হইতেছে প্যারাওটিক। তার মানে হচ্ছে যে ওর স্টেশন 1 হইতেছে পেরিকোলিক, স্টেশন 2 হইতেছে ইন্টারমিডিয়েট গ্রুপ, স্টেশন 3 হইতেছে প্যারাওটিক। কিন্তু স্টেজিং এর বেলায় কিন্তু এইভাবে করেনি। এটা হচ্ছে যদি আমরা N1 বলতেছে, N1 যদি 3টা পর্যন্ত লিম্ফ নোড যদি ইনভলভ হয়, তার মানে হইতেছে যে N1 এবং N2 ডিপেন্ডস আপন দি নাম্বার অফ লিম্ফ নোড ইনভলভমেন্ট। যদি তাই হয়ে থাকে, মেসেজটা হইতেছে এক্সাক্ট স্টেজিং প্রি অপারেটিভলি করা সম্ভব নয়। হিস্টোপ্যাথোলজি করার পরে আমাদেরকে এক্সাক্ট AGC স্টেজিং করতে হবে। যে আমি কি বুঝতে পারলাম? মানে এই জায়গাটা কি ক্লিয়ার? জি স্যার। মানে অ্যানাটমিক্যাল লিম্ফ নোডের সাথে AGC কনসিডার্ড লিম্ফ নোডের মিল নাই। আরো একটা বড় জিনিস হলো যে T1, T2, T4 এটা কিন্তু টিউমার সাইজের উপরে নির্ভরশীল নয়। T1 হইতেছে যদি এটা সাবমিউকোজা ইনভলভ করে, T2 হইতেছে যদি এটা মাসেল ইনভলভ করে। তার মানে হইতেছে এই স্টেজিং এর বেলায়, AGC স্টেজিং এর বেলায় টিউমার সাইজ বড় কথা নয়।
এবং এইখানে লিম্ফ নোড ইনভলভমেন্টের বেলায় অ্যানাটমিক্যাল লেভেল অফ লিম্ফ নোডস ইম্পর্টেন্ট নয়, রাদার আমাদের টি এর জন্য কনসিডার করতে হবে যে অ্যানাটমিক্যালি কোন লেয়ার অফ দি স্ট্রাকচার, মানে কোন লেয়ার অফ দি কোলন ওখানে ইনভলভ হচ্ছে, এবং লিম্ফ নোডের ইনভলভমেন্টের জন্য উই মাস্ট কনসিডার দি নাম্বার অফ দি লিম্ফ নোড। যেমন যদি এটা 3টা পর্যন্ত হয় তাহলে হচ্ছে N1, যদি এটা যদি 3টা থেকে 7টা পর্যন্ত হয় তাহলে হচ্ছে N2, যদি এটা 7টার উপরে চলে যায় তাহলে, তার মানে হইতেছে এই এজিসি ক্লাসিফিকেশনের উপরেই নির্ভর করে কোলোনিক কার্সিনোমা চিকিৎসা দেওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। এবং এর সাথে এই ক্লাসিফিকেশনের সাথে টিউমার ভার্চুয়াল সাইজ নয়, এটা হচ্ছে স্ট্রাকচারাল লেয়ার ইনভলভমেন্ট। লিম্ফ নোডের জন্য এটা অ্যানাটমিক্যাল ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার নয়, বরং it is related to the number of the lymph node involvement, এবং এই স্টেজিং পোস্ট অপারেটিভ ছাড়া এটা করা সম্ভব নয়। যে আমি কি ক্লিয়ার হয়েছে? স্যার সার্জিক্যাল যে অপশনটা স্যার, এই যে কোলন ক্যান্সারের যেটা স্যার, কোনটা? যে কোলন ক্যান্সারের যে সার্জারি স্যার আপনি বললেন যে স্ট্যান্ডার্ড সার্জারি সার্জারি আসতেছে আস না, এই কোথা দিয়ে মাঝখান দিয়ে আসছে আর কি, ওটা আরো পরে আছে, দেখ না, আসবো না আসবো, স্যার আপনি উল্লেখ করেছিলেন স্যার, এটাই বলতেছিলাম স্যার। একটু পরে বল। আচ্ছা আচ্ছা, এখন হলো যে আমরা যে সি কোশ্চেনে আসছি আর কি, রাইট দ্য ট্রিটমেন্ট প্ল্যান এন্ড হাউ ইউ উইল, মানে এই পর্যন্ত হচ্ছে 5 মার্ক শুধুমাত্র যদি কোলন ক্যান্সারের জন্য, কিন্তু আরো কিন্তু রয়ে গেছে, আস না এখন বোস যে তুই কতখানি লিখবি। এখন এটা যদি টিবি হয় ও আর আমরা যাচ্ছি না আর কি, তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আর কি। যদি এটা হরান্স হয় সরাসরি বইতে আছে আর কি, এটার মতো নেই। এখন আমরা যে ওইখানে বলেছিলাম না যে সার্জারির মডালিটিস, বলছিলাম কি? জি স্যার, ওই রেডিক রেডিক্যাল টোটাল মেজোকলিক টোটাল মেজোকলিক রাইট হেমিকোলেক্টমি। রাইট হেমিকোলেক্টমি, এটার মানে কি আমরা সবাই জানি আর কি। ফলোইং দি ইরেস প্রোটোকল, এই ইরেস প্রোটোকল কিন্তু প্রত্যেকটা সার্জারির জন্য আলাদা আলাদা। যেমন অ্যাজ ফর এক্সাম্পল এইটি একদম সরাসরি বেলিয়ান ল্যাবে দেওয়া আছে, তার মানে হলো যদি কোনোভাবে এই জিনিসটা যদি তুই বাড়ায় লিখতে চাস তাহলে এই পুরাটা এখানে করতে হবে। 3 ভাগে ভাগ করা যায় আর কি, বিফোর অপারেশন, ডিউরিং অপারেশন, পোস্ট অপারেটিভ পিরিয়ড। এখানে আর আমি সময় নষ্ট করতে যাচ্ছি না আর কি। এরপরে আমরা চলে যেতেছি কাউন্সিলিং। কি কাউন্সিলিং করবি এই পেশেন্টকে? Again, that will depends upon the proposed or confirmed diagnosis made or assumed. তাই তো আমি ওই পেশেন্টকে কাউন্সিলিং কেমন করে করব? কারণটা হলো যে এর সিনারিও তুই দেখ এখানে, আরে বাদে আমি দেখ কেটে গেছি, দাঁড়া। যে আমি কি কানেক্টেড? জি স্যার। জি স্যার। আমি আমার হইতেছে সিনারিও হইতেছে এই, মানে আমাকে তো বারবার করে যাওয়া ছাড়া কোনো পথ নেই। মানে এই সিনারিওতে আমি কেমন করে কাউন্সিলিং করব বল তুই? ডিফিকাল্ট স্যার, স্পেসিফিক ডায়াগনোসিস হলে স্পেসিফিক ডায়াগনোসিস ছাড়া কি কাউন্সিলিং করা সম্ভব? সম্ভব নয়। আচ্ছা, আমরা একটু ওখানে আগাইতে থাকি। কঠিন আছে বাবা, কঠিন আছে। আচ্ছা, suppose it has proved that it is a case of carcinoma of the cecum and stage 2 and CMS, that is report of molecular typing is pending. মানে আমি আমার মতো করে বানাই নিয়েছি আর কি, মানে ওই মানে প্যাচ বাড়াবার জন্য, বুঝতে পারিস তো? মানে আমি বললাম যে আমি এই পেশেন্টকে কাউন্সিলিং করতে যাচ্ছি, আমি আলটিমেটলি এই পর্যায়ে আমি পৌঁছে গেছি যে এটা একটা কার্সিনোমা অফ দি সিকাম এবং এটা স্টেজ 2A, এবং আমার মলিকুলার টাইপিং এখনো আমি পাইনি। পাইলে একরকম হতো আর কি,
আমি ওকে স্টার্ট করব যে আপনি আপনার রোগ সম্পর্কে কতটুকু জানেন। কাউন্সেলিং এর একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে। সেই গাইডলাইনটা আছে, ফার্স্ট কোশ্চেনটা আছে, হাউ ফর ইউ নো অ্যাবাউট ইউর ডায়াগনোসিস। ও যতটুকুন বলল, যদি ততটুকুন কারেক্ট হয়, তাহলে তার পরের থেকে স্টার্ট করতে হবে। Diagnosis so far report available, it is a tumor, that is cancer. এই ক্যান্সার বলার আগে কিন্তু ওর চোখের দিকে 3 বার করে দেখা যায়, মাথা ঘুরে পড়ে যাবে, কিন্তু বলতে হবে যে এটা একটা টিউমার, ক্যান্সার বা ক্যান্সারের মতো নাকি। We have discussed the disease in our multidisciplinary tumor board. আমরা আলোচনা করেছি। We have planned for surgery in the form of excision of your right side of the gut first. মানে ও তো আর রাইট হেমিকোলজি বুঝবে না আর কি, যে আমরা আপনার গাটের রাইট পোর্শনটা কেটে ফেলে দেব, নট নিওএডজুভেন্ট কেমোথেরাপি as it is relatively in early stage. ওই যে আমি ওখানে বলে দিলাম, surgery will be performed by our team and they are expert in this field and it will be done either laparoscopically or open method. মানে তুমি যেটা তুমি করতে যাচ্ছ আর কি, we will anastomose it, তার মানে হলো আমরা কেটে এটাকে জুড়ে দেব এবং আপনার জন্য কোনো আলাদা পায়খানার রাস্তা বাইরে থাকবে না। এটা কিন্তু প্রতিটা পেশেন্টের একটা কনসার্ন। We will follow a specific protocol before operation, during operation, after operation. We will call it erase, মানে তাকে অত আর বারবার দেখেন যে আমরা আপনাকে একটা স্পেশাল প্রোটোকল ফলো করতে যাচ্ছি, ফলোইং সাম স্পেশাল ইনস্ট্রাকশন। কারণ কি, তা না বলে ও শুনবে না আর কি, and that would be taught in details to you, এবং we need your cooperations। মানে আমরা এই যে প্রোটোকল ফলো করতে যাচ্ছি তার অনেকগুলো কম্পোনেন্ট, ওই তার জন্য ওইগুলো পড়াই আনছি আর কি। যেমন আমি যাকে ওখানে সকাল বেলায় অপারেশন করে বিকেল বেলায় ওকে বলবো যে তুই উঠে দাঁড়া, ও ভয় পেয়ে যাবে আর কি। আমি তাকে আগের থেকে বলবো যে এই প্রোটোকলে আমরা যাচ্ছি, এটা আপনাকে 3 থেকে 4 দিন, আমি প্রায় পেশেন্ট গুলোকে তাই ছেড়ে দিই আর কি, প্রায় পেশেন্ট মানে কয়েকটা করি আর কি আমার মাঝে। এন্ড তাকে বলতে হবে, we are expecting to release you on the 3rd to 4th postoperative day if hopefully everything runs well. কিন্তু আমরা আপনাকে যা যা বলবো সেইগুলো আপনাকে মেনে চলতে হবে আর কি। There are some recognized anesthesia related complications, chance of leakage of the anastomosis, বইয়ের কথা এটা, 4 থেকে 8%, and that may need reoperation. Chance of wound infection is approximately 10%, and that may prolong your stay. ওই যে আমি তাকে বললাম যে আপনাকে আমি 3 থেকে 4 দিনের মধ্যে বাসায় ছেড়ে দেবো আর কি, দেখা গেল যে ওর ওখানে অ্যানাস্টোমোটিক ওটাকে জানিয়ে নিতে হবে। After getting CMS report, you may need adjuvant chemotherapy or hormone therapy or তাটাকে মানে ওই রিপোর্ট পাওয়ার পরে যদি আমি বাই দিস টাইম না পেয়ে থাকি, we are expecting the overall 5 years survival rate is 85%. যেহেতু স্টেজ 2, you must have to follow the specific follow-up protocol for rest of your life. কিন্তু আপনাকে কিন্তু সারা জীবনের জন্য আপনাকে আমাদের ফলো আপের আওতায় থাকতে হবে, এবং সেটা হচ্ছে এই রকম যে প্রথম 2 বছর এভরি 3 মান্থস ভ্যারি করতে পারে আর কি, দেন every 6 months for next 3 years, and then yearly for rest of life. ও জানতে চাবে যে স্যার ওই সময় আসলে কি আবার স্যার আপনি আমাকে সার্জারি করবেন নাকি? বলে না 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 তা করব না আর কি। ওই সময় আসলে আপনাকে প্রতিটা ভিজিটে আমরা আপনাকে ভালো করে এক্সামিনেশন করব। এক্সামিনেশন করে আমাদের যদি কোনো জিনিস সম্পর্কে সন্দেহ হয়, যেমন আপনি যদি কাশি কমপ্লেইন করেন তাহলে উই উইল গো ফর এক্স-রে চেস্ট। যদি আপনার কাছে মনে হয় যে ওখানে পায়খানার রাস্তা দিয়ে আবার রক্ত যাচ্ছে, তাহলে আমরা যা করব, এবং এর গাইডলাইন ওখানে দেওয়া আছে। এছাড়া ইন বিটুইন আপনি যদি কখনো কাশি হয়, ব্লিডিং পার রেক্টাম হয়, অ্যাবডোমিনাল পেইন হয়, জন্ডিস হয়, বোন পেইন হয়, তাহলে আপনি মানে এইটা না বলে নিলে কিন্তু পেশেন্ট আর কখনোই আসবে না। ঠিক এইভাবেই যদি ইন্টেস্টিনাল টিবি হয়, আমি ওইখানে চিকিৎসাটা ওখানে তাড়াতাড়ি করে চলে আসছি। ওই সিনারিওতে as there is no features of intestinal obstruction, so if it is a case of
ileocecal tuberculosis, it is without maybe তাহলে ওকে আমরা বলবো যে আমরা আপনাকে ওখানে টিবি ড্রাগ দিচ্ছি এবং সেই ড্রাগ কিন্তু 1 থেকে 1.5 বছর খেতে হবে, and this drug needs punctuality and it has got definite chance of side effect, but in course of time আপনাকে কিন্তু সার্জারি লাগতে পারে। ঠিক তেমনি ক্রনস ডিজিজেও আমরা এইভাবে তাকে কাউন্সেলিং করব। আমার মনে হয় যে এখনই ডিসকাশন করা যেতে পারে। স্যার আমি যে কোশ্চেনটা স্যার আমি করতে হ্যাঁ। চেয়েছিলাম স্যার, বাহ। যে কনসেনসাস মলিকুলার টাইপিং যেটা 1 স্যার, আমি একটু হ্যাঁ। অ্যাড করতে চাচ্ছিলাম। হুম। ওখানে যে এমএসআই যেটা এমএসআই 4টা জিন আছে স্যার, যেটাতে মিউটেশন হয়, যেটাকে 4টা জিন মিউটেশন হলে লিন সিনড্রোম বলে। সেখানে যেহেতু 40 ইয়ার্স একটা ফিমেল, there is a possibility of লিন সিনড্রোম because below 50 এবং পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকলে আমরা সাসপেক্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের টোটাল ম্যানেজমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। যেমন সার্জারি ক্ষেত্রে আমরা যেটা উল্লেখ করেছি স্ট্যান্ডার্ড টোটাল মেজোকলিক রাইট হেমিকোলেক্টমি, সেই ক্ষেত্রে আমাদের টোটাল কোলেক্টমির একটা প্ল্যানে চলে যেতে হবে স্যার আর কি। এটা আমি একটু অ্যাড করলাম স্যার এর সাথে। আচ্ছা। তো এইটা হ্যাঁ, তা করা যায়। খুব রেয়ার থিং। হ্যাঁ, যোগ করলে কোনো সমস্যা নেই। আর কেউ কিছু? আর স্টেজ অনুযায়ী ট্রিটমেন্টের স্লাইডটা একটু দেওয়া স্যার। সিকাল জি। কার্সিনোমা। হ্যাঁ, ঠিক আছে। এইখানে কথা বলতে গেলে অনেক সময় লেগে যেত আর কি। আমি বুঝতে পারতেছি। যেমন এইখানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্লাইড। কারণ এটা না বুঝে ওটাকে চিকিৎসা করা যাবে না। ইউনিভার্সাল টেস্টিং স্যার এমএসআই স্যার, আসছি। এমএসআই এর পরিবর্তে আমরা কিন্তু এখন যেটা প্র্যাকটিস বাংলাদেশে প্র্যাকটিস হয় হলো হচ্ছে স্যার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ফর ওই এমএমআর প্রোটিন। যে এমএসআই যে জিনগুলো 4টা, তারা যে প্রোটিন তৈরি করে ওটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রিক্যালি দেখা যায়। এবং বাংলাদেশে হয় এমএসআই, বাংলাদেশে এনজিএস যেহেতু নেই স্যার, করা যায় না আর কি বাংলাদেশে আর কি। না, এমএসআই করা যায় তো। স্যার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যে জায়গায়, যেমন এই তার উপরে চিটং একটা স্টাডি হচ্ছে। আমি স্যার খোঁজ নিয়েছি বাংলাদেশে যে সমস্ত জায়গায় এনজিএস কিছু নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং যে মেশিনটা দিয়ে স্যার জেনেটিক অ্যানালাইসিস করা হয়, আমি খোঁজ নিয়েছি বাংলাদেশে, এবং যারা অনকোলজিস্ট তারাও বলছে বাংলাদেশে এটা হয় না, ইন্ডিয়া থেকে ওরা করে নিয়ে আসে। সেই ক্ষেত্রে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ফর এমএমআর প্রোটিন যে 4টা জিন এমএসআই মিউটেশন, মানে ওরা কি ওটা কি বলে দিতে পারে? জি স্যার, মানে ডেফিশিয়েন্ট হয় আর কি ওই প্রোটিনটা, ওই যে জিনের যে প্রোডাক্টটা প্রোটিনটা ডেফিশিয়েন্ট হয়, এই জন্য ডেফিশিয়েন্ট এমএমআর ওরা রিপোর্ট করে আর কি। ও না, আমি বলতে পাইনি কিন্তু। আমি স্যার জেনারেল সার্জারিতে আমরা কাজ করেছি, আমি সরওয়ার্দিতে আছি স্যার, এবং আচ্ছা। আমরা এই পরীক্ষাগুলো যাদের পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে বিলো 50 ইয়ার্স, এবং আমরা এই রোগীগুলোকে আমরা এমএসআই পরিবর্তে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে দিই স্যার। মানে এইটা বইপত্রে পাইছো তো? জি স্যার, এটা বইপত্রে এটা স্ট্যান্ডার্ড কেয়ার স্যার। এর আগেও একটা ক্লাস আমাদের হয়েছিল স্যার, ওই আমাদের যারা একটা পিজিএস একাডেমি, ওখানে যে ইংল্যান্ড থেকে একটা অনকোলজিস্ট জয়েন করেছিল, ওদের ইউকের স্ট্যান্ডার্ড কেয়ার হলো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ফর এমএমআর প্রোটিন স্যার। না, আমার ওটা জানা নেই আর কি। কিন্তু একেবারে আমেরিকান কলেজ অফ সার্জন একেবারে পরিষ্কার বলে দিচ্ছে যে কোলোরেক্টাল কার্সিনোমা চিকিৎসা করতে গেলেই এই টাইপিং করে নিতে হবে আর কি। তা না হলে তো হ্যাঁ, তাহলে এমএসআই তো ইটস এ ওয়ান টাইপ অফ মিউটেশন, কপি নাম্বার মিউটেশন। 4টা জিন এখানে ইনভলভ স্যার, এমএলএস1, পিএমএস2, এমএসএস2, এমএসএস6। এই 4টা জিনের মিউটেশন হলেই তখনই এমএসআই ইনস্টেবিলিটিটা হয়, এবং এই 4টা জিনের যে জিন প্রোডাক্টটা যদি না থাকে, তখন ইমিউনোহিস্টোকেমিস্ট্রিক্যালি স্টেইন করলে ডেফিশিয়েন্ট, মানে ওই প্রোটিনটা থাকে না স্যার। কারণ প্রত্যেকটা জিনের তো প্রোডাক্ট হলো প্রোটিন স্যার, যেটা একটা স্ট্যান্ডার্ড কেয়ার স্যার। হ্যাঁ, আমি খুঁজে দেখবো আর কি। কিন্তু আমার কথা হলো যে আমার কাছে মনে হয় কি যে আমি যদি পরীক্ষা নিই,
তাহলে জি। আমি এইগুলো না পারলে আমি কোনো মার্ক কমাবোই না। মানে আমি শুধু জানতে চাইবো যে এইরকম একটা ব্যাপার-স্যাপার আছে, ওটা জানে কিনা। দ্যাটস এনাফ। তারপর একটুকু বই থেকে নেবে। জি স্যার। লক্ষ, লক্ষ কোটি, কোটি ইনফরমেশন এটা কারো পক্ষে মনে রাখা সম্ভব নাকি এটা? জি এটা স্যার। আমি দেখে, দেখে লিখছি আরকি। এটা সম্ভব এটা? জি অসম্ভব। স্যার। এখন স্যার ওই ২ টা গাইডলাইন ফলো করা হয়। একটা হচ্ছে ইউরোপিয়ান সোসাইটি অফ মেডিকেল অনকোলজি, যেটা ইসমো গাইডলাইন। হুম, আরেকটা হলো হচ্ছে NCCN, ন্যাশনাল কম্প্রিহেনসিভ কেয়ার নেটওয়ার্ক, এটা আমেরিকান। যারা আচ্ছা, হচ্ছে আমেরিকান সোসাইটি অফ কোলোরেক্টাল সার্জন যারা এন্ডোর্স হুম, করে আরকি। আর হুম, কোলোরেক্টালস যে ডিপার্টমেন্ট বাংলাদেশে বিএসএসসিম এবং আমাদের কিছু FCPS কোর্স চালু হয়েছে ঢাকা মেডিকেল এবং সোহরাওয়ার্দীতে। এরা যে টেক্সট বুক পড়েছে ACRS টেক্সট বুক অফ কোলন এন্ড রেক্টাল সার্জারি। স্যার এই বইটাই মূলত এইগুলো কথাগুলো লেখা আছে স্যার। হুম। না, কিন্তু এর সবগুলোই কিন্তু বেলিয়ান লাভে একটু করে ঢুকাই দিয়ে উকি মেরে গেছে আরকি। এ এ এখন এই মানে এই জিনিসগুলো কোনো অবস্থাতেই বোঝা সম্ভব নয়, মানে ওই পর্যন্ত যাওয়া ছাড়া। ওই পর্যন্ত যাওয়া ছাড়া। তবে বাস্তবতা কি স্যার, এখন এই ডিপার্টমেন্ট গুলোতে স্যার বিশেষ করে আমাদের সোহরাওয়ার্দীতে স্যার আমরা কিন্তু কোনো কোলোরেক্টাল ম্যালিগন্যান্সি হলে আমরা ইচ এন্ড এভরি পেশেন্টকে এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ফর MMR প্রোটিন, যেটা হ্যাঁ, MSR হচ্ছে একটা সাপ্লিমেন্টারি টেস্ট আরকি, আমরা এটা করি আরকি স্যার। হ্যাঁ, হ্যাঁ। এইজন্যে এইগুলো ডিসকাশন দরকার। এই যে তুমি পার্টিসিপেট করলে। মানে ওই জি জিনিসটা স্যার। কিন্তু আমিও জানি না আরকি। সবকিছু আমারও জি জানার স্যার, দরকার আমরা নেই আরকি। হ্যাঁ, হ্যাঁ। মানে হলো এটা একটা এইটি স্ট্যান্ড হুম, হুম। এটা একটা স্ট্যান্ডার্ড কেয়ারের ভিতরে আসছে যে আপনার এই যদি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি হয়, বিলো 50 ইয়ার্স হয়, অবশ্যই তাকে MSI করে যেতেই হবে। অ্যাকচুয়ালি আমি তোমাকে বলি, তুমি ওই পাস তুমি কি পাস করোনি তো এখনো? আচ্ছা। জি না স্যার, আমি পাস পাস করি করার স্যার। পরে তো তুমি যখন দেশের বাইরে যাবা, তুমি দেখবে আশ্চর্যান্বিত হবা। মানে যেগুলো বড়, বড় হাসপাতাল, হ্যাঁ? ওরা জি কারো স্যার। গাইডলাইন ফলো করে না। অক্সফোর্ড গাইডলাইন, ওদের তো হার্ভার্ড গাইডলাইন। আমি ওদের তো স্যার। জাপানে গেছি আরকি, হ্যাঁ? ওদের পুরা ক্লাসিফিকেশন মানে নামই হইতেছে এ সেন্ট লুকস গাইডলাইন। মানে ওইটা আরো বি ২০ বছর পরে বেলিয়ান লাভে আসবে। মানে ওরা ওদের গাইডলাইন। জি ওর স্যার, ওই ক্লাসিফিকেশন সব আলাদা। জি স্যার, নিজস্ব ইনস্টিটিউশনাল ওদের হ্যাঁ, আলাদা হ্যাঁ, গাইডলাইন আলাদা, থাকে আলাদা। এবং প্রোটোকল থাকে স্যার। গাইডলাইন, প্রোটোকল, ক্লাসিফিকেশন এভরিথিং আলাদা। মানে ওই জিনিসগুলো আমাদের বইতে আরো ১০ থেকে ২০ বছর পরে আসবে আরকি। এটাই। যাই হোক, মানে আমাদের তো আর ওটার দরকার নেই আরকি। মানে হলো যে এ এখানে যেটা বড় সমস্যা হয়ে গেছে যে আমাদের এখনে যারা ছাত্র-বাত্র যারা পড়ছে আরকি, মানে সেন্টার টু সেন্টার এত বেশি স্ট্যান্ডার্ড ভেরি করতেছে যে এটা মানে মানে আমার কাছে মনে হয় কি যে হঠাৎ করে কেউ পাস করে যাচ্ছে, আবার বহু ভালো ছেলে ফেল করে যাচ্ছে আরকি। মানে এটা হলো ওই বায়োস্ট্যাটিস্টিক্স এর ভাষায় হচ্ছে the pass is valid but it is not reliable. ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি মানে জানো? ভ্যালিডিটি হলো তোমাকে দাওয়াত দিল একজনের। বাসার ভাবি রান্না করে খাওয়ালো, খুব ভালো রান্না হলো। ইট ইস ভ্যালিড। কিন্তু ওই ভাবি যদি ১০ বার রান্না করে যদি কমপক্ষে ৯ বারই ভালো হয়, তাহলে হচ্ছে ওই ভাবির রান্না হচ্ছে রিলায়েবল। মানে সে যতবারই রান্না করবে। তো এই পরীক্ষাটা এমনভাবে হইতেছে, কারণটা হচ্ছে যে এত স্ট্যান্ডার্ড ভেরিয়েবল যেটা হয় না আরকি, যেটা আমাদের সময় কিন্তু কি ছিল না আরকি। এটা ট্রেনিং হইতো মাত্র ৮ টা মেডিকেল কলেজে। আমরা যখন পাস করেছি তখন কিন্তু অনলি ৮ টা মেডিকেল কলেজ। তখন কিন্তু কুমিল্লা, খুলনা এগুলো হয় নাই। ৮ টাতে তাও সেই ৮ টা থেকে যাইতো না কে কি ৩-৪ টে মেডিকেল কলেজে হতো। ঢাকা, চিটাগং, মিটফোর্ড তখন মাত্র তৈরি হইছে। মিটফোর্ড তো অনেক পরে তৈরি হইছে। আর সলিমুল্লাহ তো ওই ছোটটারই তো সেদিনকার কথাবার্তা। মারুফ স্যার স্যার, কিছু বলবেন? স্যার আমি একটু কমেন্ট করতে চাই এই ব্যাপারে স্যার। হুম, বলো, আমাদের বলো। BCPS এর আসলে স্যার রিটেন এর যে ইউনিফর্ম, আমার মনে হয় যে অ্যাসেসমেন্টটা হচ্ছে না। আমার কাছে মনে হয়েছে স্যার, আমি ৩ বার রিটেন দিয়েছি। আমার কাছে এটা মনে হয়েছে স্যার, আমি এটা জাস্ট এক্সপ্রেস করলাম আরকি। কারণ বিভিন্ন স্যারের বিভিন্ন এক্সপেকটেশন থাকে।
তো আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে স্যার যদি আপনারা একটু মুভমেন্ট করেন, যে কোশ্চেন গুলো, যে অ্যান্সার গুলো একটু ফিক্সড করে দিল যারা দেখবেন খাতাটা স্যার আর কি। আমি স্যার কাউকেই একটু ডিজনার করছি না স্যার, আমি জাস্ট আমার একটা অপিনিয়ন জানাচ্ছি স্যার। যদি যে কোশ্চেনের অ্যান্সার গুলো যদি ফিক্সড করা থাকে, বিসিপিএস এর একটা রেঞ্জ অফ ইনফরমেশন বা অ্যান্সার থাকবে, এর ভিতরে থাকলেই মার্ক গুলো হবে স্যার। তাছাড়া দেখা যাচ্ছে যে সবাই যার কাছে যাচ্ছে মানে এটা ভ্যারি করছে তার এক্সপেকটেশনটা, সো এই কারণে আমার মনে হয় অ্যাসেসমেন্টটা একটু ইউনিফর্ম হচ্ছে না। এটা স্যার আমার একটা অপিনিয়ন, নিজস্ব ব্যক্তিগত opinion। আমি আমি গত 4-5 বছর ধরে শুধু বলে আসতেছি, মানে আমি এইভাবে পড়াচ্ছি কেন? পড়াচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা যা পড়ালাম, তুমি যা শিখলে, যা করলা, তাতে তো কিছু যায় আসে না আরকি। পাস বা না, মানে ঘটনাটা হলো যে আমাদের উচিত হইতেছে স্টুডেন্টদেরকে রেডি করাইতে সহায়তা করে তাদেরকে একটা স্ট্যান্ডার্ড একটা সার্জন বানিয়ে দেওয়া আরকি। এবং সেইটা যদি করতে হয় তাহলে ইউনিফর্মিটি থাকতে হবে আরকি। ইউনিফর্মিটি করার জন্যই কিন্তু এই কোয়েশ্চেন আসছে। আমি তোমাকে একদম পরিষ্কার করে বলতেছি, এই কোয়েশ্চেনের মানে ইন্ট্রোডিউস করাই হইতেছে টু মেক ইট ইউনিফর্ম। কিন্তু সেটা হচ্ছে না। যে কোনো কারণেই হোক। এখন এইটা মানে এই ভেরিয়েবিলিটিটা কমতো যদি পরীক্ষার পরে ফিডব্যাক সেশন এরেঞ্জ করে, যে এই যে কোয়েশ্চেনটা আরকি, তুমি কি লিখছো? কে কি চাচ্ছেন? আর ওখানে কিন্তু রিটেনে খাতা দেখতে যাওয়ার আগে সবাইকে নিয়ে বসা হয়। মডারেটর ওদেরকে নিয়ে বসেন। বসে তাদেরকে বলে দেওয়া হয় যে এই কোয়েশ্চেনটার উত্তর এইভাবে হবে আরকি। কিন্তু না, ওখানে এখন তো আমার কাছে রিটেন দেওয়া হয়। এখন তো হ্যাঁ, হ্যাঁ, রিটেন হ্যাঁ, দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে তো এটা দেখে এখন এটার অনুযায়ী মার্কিং করবে। জি, তা করা হয় আরকি। তো এখন ওইগুলো যদি ফলো করা হয়, তার ফলে ভেরিয়েবিলিটি কমে যাওয়ার কথা আরকি। তবে স্যার, আমি হ্যাঁ, এই ভেরিয়েশন ক্লিনিক্যাল পরীক্ষা আরো বেশি স্যার। বোঝাই যায় না পরীক্ষা খারাপ হইলো কিনা, রেজাল্ট আসে মাইনাস। হ্যাঁ, এইটা সবচেয়ে ভালো হতো যে তোমাকে পরীক্ষা যদি দেয় সে শোনো বুঝেই না যে তার পরীক্ষাটা ভালো না খারাপ হইলো। হ্যাঁ, মনে বুঝতেছি, হচ্ছে সব বুঝতেছি। পজিটিভ ঠিক আছে কিন্তু রেজাল্ট মাইনাস স্যার। মাইনাস। আচ্ছা, এখন তোমার কোথায় মাইনাস হয়েছে তুমি তো জানছো না আরকি। তোমাকে যদি জানা যায় পরীক্ষা স্যার, রেজাল্ট নিয়ে তো হ্যাঁ, জানা যায় স্যার। না, না, না। রেজাল্ট দিয়ে না, দেয় না, শোনো। স্যার। আ আ আ আমি তোমাকে বলতেছি। তোমরা কি এখানে কেউ কি গ্রামার সিএস পরীক্ষা দিছো? দিয়েছো তোমরা? দেওনি বোধহয় কেউ। ওদের ১৮ টা স্টেশন আছে। ১৮ টা স্টেশনের ভিতরে ৪ টে স্টেশনে কিন্তু কেস থাকে। ৪ টে স্টেশন হচ্ছে কমিউনিকেশন, অ্যানাটমি, প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, এভরিথিং সবগুলো এপ্লাইড। ওদের পরীক্ষার পরে প্রতিটা কম্পোনেন্টের মার্কস তাকে জানায় দেওয়া হয়। জানায় দিলে সুবিধাটা হলো, এবং নট অনলি তাই, পরীক্ষা শেষ হওয়ার পরেই ১ ঘন্টা হচ্ছে ফিডব্যাক। ইন্ডিভিজুয়ালি মানে ১৮ জন করে পরীক্ষা হয়। ১৮ জনকে ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেন করা হয়। এবং ওর কাছে জানতে চাওয়া হয় যে আপনার এই স্টেশনে যে মানে মনে হচ্ছে আরকি, ওই স্টেশনের যে তাকে ডেকে নিয়ে আসা। মানে ও ওখানে ১৮ জন পরীক্ষা দিচ্ছে, ১০ জন। ওই সাথে ফিডব্যাক হয়ে যাচ্ছে। এবং নট অনলি তাই, মানে ওদের যে খুব ভালো পরীক্ষা তা না আরকি। প্রত্যেকটা কম্পোনেন্ট তাকে জানায় দিলে হচ্ছে কি, তোমাকে যদি জানায় দেওয়া হতো যে তুমি শর্ট কেস পোরশন এ তুমি ফেল করেছো, তাহলে সুবিধাটা হতো কি? সুবিধাটা হতো যে তুমি ওই পোরশনটাকে তুমি এবং নট অনলি তাই, ওই এক্সামিনারদেরকে নিয়ে যদি ফিডব্যাক করা হতো, তখন তুমি তাকে সরাসরি কোয়েশ্চেন করতে পারতে আরকি। এতে তো খারাপ লাগার কোনো কিছু নাই। আমার কাছে মনে হয় যে মানে মানে এইটুকু সাহস থাকা উচিত প্রত্যেকটা এক্সামে। আ আমি এখানে কত জায়গায় এই রিটেনেও তো অতটুকু স্যার কোনো স্যার ফিডব্যাক নেই স্যার। কারণ আমরা স্যার মানে কোন বলতেছি তো জায়গায় কোন বলতেছি। হ্যাঁ, আমি এই যে আনসার গুলো রেডি করেছি, প্রচুর কষ্ট করতে হয়েছে না? অনেক জায়গায় তোমরা ডিফার করছো না। তাতে কি আমি রাগ করতেছি? আমি সব জানবো নাকি আরকি তা? অসম্ভব ব্যাপার আরকি। তাতে আমারও স্যার ইমপ্রুভমেন্ট হয়। স্যার বলো। স্যার স্যার আমাদের রিটেন কোশ্চেন, স্যার রিটেন দিয়ে আমরা কোশ্চেন দেখতে চাইছিলাম স্যার, খাতা যে হুম। কোথায় খারাপ করলাম স্যার। হ্যাঁ। সেটা আমাদেরকে কিন্তু স্যার ওটা খাতা তো দেখাই না। পরে আমাদের যাই হোক গন্ডগোলের মধ্যে ছিল বলে আমাদেরকে কোনো যে অ্যান্সারও দেয় নাই স্যার। ইমেইলে অ্যান্সার দিতে চাইছিল।
তো গন্ডগোলের জন্যই মনে হয়। কিন্তু স্যার এই নিয়মটা কি ঠিক স্যার? আমরা রিটেনে লিখলাম, এখন কোন জায়গায় আমাদের এটা ডেফিসিয়েন্সি তো হলো, মার্গুস কত মার্ক স্যারকে আমি পাইলাম? প্রত্যেক দিনই বলতেছি আর কি, কারণ হলো যে ওখানে যারা আছে ওইখানে তো সর্বোচ্চ লেভেল আছে কাউন্সিলর, মানে এই সম্পূর্ণ ডিসিশন কিন্তু উম, এখানে কি বলবো, এগুলো বলে তো লাভ নেই রে ভাই। না বলেন স্যার, বলা লাগবে স্যার। স্যার স্যার আমরা বলতে যদি হবে পরীক্ষা দিই স্যার। স্যার, পরীক্ষা দিয়ে এতবার আপনার করে বলতে পরীক্ষা হবে দিচ্ছি স্যার, স্যার। কোন জায়গায় খারাপ করলাম সেটা যদি না বুঝতে পারি স্যার, তাহলে তো স্যার মানে আমার কোনো উন্নতি হচ্ছে না তো স্যার। আমি তো ওইটাই বলতেছি যে ও ও কোথায় উন্নতি করবে। দেখা গেল যে ও অস্পিতে প্রত্যেকবারই 100% মার্ক পাচ্ছে, ও তো ওইটা পকেই সময় নষ্ট করে ফেলে দিচ্ছে আর কি। মানে ওকে জানাই দিতে হবে যে তুমি এইখানে আইওইতে তুমি খারাপ করতেছো। এবং নট অনলি তাই, মানে উম, উম, মানে আমি মনে করি প্রত্যেকটা এক্সাম মানে প্রত্যেকটা এক্সামিনেরই রাইট আছে জানার